গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমি চলে এসেছি তোমাদের নেক্সট ভিডিও নিয়ে। যারা যারা এখনো পার্ট 1 আর পার্ট 2 এর ভিডিওটা দেখোনি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো। অ্যান্ড ভিডিওটা শুরু করার আগে প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক মাই চ্যানেল। সো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আগের দিন আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে এনজাইম অ্যাক্টিভিটি নিয়ে পড়েছিলাম। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে টাইপস অফ এনজাইম। আজকে আমাদের পড়ার টপিক কি? টাইপস অফ এনজাইমস। ওকে, তাহলে প্রথমে আমরা টপিকটা লিখে নেব যে আজকে আমরা কি টপিকে পড়তে চলেছি, তাই তো? চলো সবাই একটু বোর্ডে ফোকাস করবে। হ্যাঁ, চলো আজকে আমরা পড়বো টাইপস অফ এনজাইম। আজকে হচ্ছে টাইপস অফ এনজাইম। তোমাদের আজকের টপিক হচ্ছে টাইপস অফ এনজাইম। ওকে, তো enzyme can be classified according to various aspect in digestion and metabolism. enzyme কে আমরা ক্লাসিফাই করি based on digestion and metabolism. সবথেকে আমরা যে ক্লাসিফিকেশনটা মেইনলি করি সেটা হচ্ছে মেটাবলিক রিঅ্যাকশনস এর অনুযায়ী আমরা একটা এনজাইমস কে ক্লাসিফাই করছি। কিসের অনুযায়ী করছি? মেটাবলিক রিঅ্যাকশনস এর অনুযায়ী। যেমন দেখো, এখানে তোমাদের দিয়েছে যে অক্সিডো রিডাকটেজ এর ফাংশন কি? অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশনস করা। ট্রান্সফারেজেস এর ফাংশন কি? গ্রুপ ট্রান্সফার করা। হাইড্রোলাইসিস এর ফাংশন কি? হাইড্রোলাইসিস রিঅ্যাকশন করা, মানে একটা ফাংশনাল গ্রুপকে ওয়াটারে ট্রান্সফার করা। লাইসিস এর ফাংশন কি? অ্যাডিশন অর রিমুভাল অফ গ্রুপস টু ফর্ম ডাবল বন্ড। গ্রুপস বা কোনো কিছু গ্রুপসকে অ্যাড করা বা রিমুভাল করা ডাবল বন্ড তৈরি করার জন্য। নেক্সট হচ্ছে আইসোমারেজ, আইসোমারাইজেশন করা, মানে ইন্ট্রামলিকিউলার যে গ্রুপগুলো রয়েছে সেগুলোকে ট্রান্সফার করা। আর লাইগেজের ফাংশন কি? জয়নিং অফ টু মলিকিউলস, দুটো মলিকিউলসকে জয়নিং করা। ঠিক আছে, এবার হচ্ছে দেখো অক্সিডো রিডাকটেজ এ কি করে? আমরা এখনই পড়লাম যে অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশনস করছে। ঠিক আছে, এরকম ভাবে যেমন আমরা একটা পড়লাম, প্রত্যেকটাই আমরা লাইগেজ অবধি পড়লাম। আচ্ছা, নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই যে আমরা ক্লাসিফিকেশনটা করলাম, এটা হচ্ছে আমরা মেটাবলিক ক্লাসিফিকেশন করলাম। নেক্সট যে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু ডাইজেস্টিভ ফাংশন। ডাইজেস্টিভ ফাংশনস এর উপরে আমরা এবার ক্লাসিফিকেশনটা করব। তো প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যামাইলেজ। অ্যামাইলেজ হচ্ছে একটা ডাইজেস্টিভ এনজাইম যেটা স্টার্চকে ছোট 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 কার্বোহাইড্রেট মলিকিউলসে ব্রেক ডাউন করে। এই এনজাইমটা দুটো এরিয়াতে প্রডিউসড হচ্ছে। ফার্স্টলি হচ্ছে সালাইভারি গ্ল্যান্ডস ইন আওয়ার মাউথ, যেখান থেকে সালাইভারি অ্যামাইলেজ জেনারেট হচ্ছে এবং যেটা তারপরে ডাইজেশন প্রসেসটাকে স্টার্ট করছে। স্টার্চটাকে ভেঙে ওটা কি করছে? ম্যালটোজে কনভার্ট করছে। তারপরে সেখান থেকে ছোট 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 কার্বোহাইড্রেট তৈরি হচ্ছে। নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে প্রোটিয়েজ। প্রোটিয়েজ হচ্ছে এই এনজাইমটা কি করছে? প্রোটিনস গুলোকে অ্যামাইনো অ্যাসিডসে ব্রেক করছে। প্রোটিনস যেগুলো সেগুলোকে অ্যামাইনো অ্যাসিডসে ব্রেক করছে। ঠিক আছে, and amino acids are known as the building blocks. Okay, আর তিনটে মেইন প্রোটিজ এনজাইমস কি কি? একটা হচ্ছে ট্রিপসিন, একটা হচ্ছে পেপসিন, একটা হচ্ছে কাইমোট্রিপসিন। ঠিক আছে, আচ্ছা, আর যেটা রয়েছে পেপসিন কি করছে? কিছু কেমিক্যাল বন্ডস কে ব্রেক করছে প্রোটিনের মধ্যে, যেখান থেকে ছোট 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 স্মলার মলিকিউলস তৈরি হচ্ছে, সেগুলোকে বলা হচ্ছে পেপটাইডস। নেক্সট হচ্ছে লাইপেজ। লাইপেজ এনজাইম কি করছে? ডায়েটারি ফ্যাটস কে স্মলার মলিকিউলসে
ব্রেক ডাউন করে দিচ্ছে, যেটাকে বলা হচ্ছে গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিডস। ঠিক আছে, এইটুকু মনে রাখবে এখান থেকে। আচ্ছা, হয়ে গেল। গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিডস আমাদের ব্লাডের মধ্যে মুভ করছে, তারপরে সেটা লিম্ফ ভেসেলস দিয়ে সেটা আমাদের গোটা আমাদের শরীরে যত অর্গানস আছে সব অর্গানসে সেটা মুভ করছে। নেক্সট হচ্ছে আমরা এবার এনজাইমকে ক্লাসিফাই করব অ্যাকর্ডিং টু দ্য এক্সোক্রাইন গ্ল্যান্ড দ্যাট ইজ সিক্রেটেড ফ্রম। এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে এনজাইম সিক্রেট হচ্ছে, যেখান থেকে সিক্রেট হচ্ছে আমরা এবার সেটার ক্লাসিফিকেশন করব। প্রথমে হচ্ছে এনজাইমস অফ সালাইভারি গ্ল্যান্ড। সালাইভারি গ্ল্যান্ডস এর এনজাইমসকে কি বলা হয়? সালাইভারি অ্যামাইলেজ, বাট যেটাকে আমরা টার্লিনও বলছি। এনজাইমস অফ গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস এর এনজাইমস কে কি বলা হচ্ছে? পেপসিন ফ্রম জি সেলস অফ দ্য গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস। এনজাইমস অফ প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস এর এনজাইমস কে কি বলা হচ্ছে? ট্রিপসিন, লাইপেজ এটসেট্রা। আর এনজাইমস অফ দ্য ইন্টেস্টাইন, ইন্টেস্টাইনের এনজাইমস কে কি বলা হচ্ছে? ডাইপেপটিডেজ, ট্রাইপেপটিডেজ এটসেট্রা। এরপরে আমাদের অ্যাবসর্পশন রিলেটেড কিছু এখানে তোমাদের ফিজিওলজিক্যাল প্রসেস দিয়েছি। আই থিংক বড় তো আছে একটু, ঠিক আছে। এবার দেখো ভেরিয়াস ফিজিওলজিক্যাল প্রসেসেস রিলেটেড টু অ্যাবসর্পশন। অ্যাবসর্পশন রিলেটেড অনেকগুলো ফিজিক্যাল প্রসেস এখানে দিয়েছে। প্রথমে হচ্ছে দেখো কিছু সেল মেমব্রেনস আছে যেগুলো হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেনস। সেগুলো কি করছে? ইন্ট্রাসেলুলার আর এক্সট্রাসেলুলার ফ্লুইডকে সেপারেট করছে। একটা সলিউশন, ধরো সেই সলিউশনটার মধ্যে নিউট্রিয়েন্ট আছে, ওয়েস্ট আছে, গ্যাসেস আছে, সল্টস আছে, আরো কিছু সাবস্টেন্স রয়েছে যেগুলো মিলে একটা সেলকে ঘিরে রয়েছে এবং সেখান থেকে এক্সট্রা সেলুলার ফ্লুইডটা তৈরি হচ্ছে। এরপরে এই সলিউশন, এই যে আমরা বললাম একটা সলিউশনের মধ্যে মিনারেল, সল্ট সবকিছু আছে, এই সলিউশনটা কত ধরনের হয়? এই সলিউশনটা অনেক ধরনের হয়। ঠিক আছে, তোমাদের এখানে দিয়েছে আইসোটনিক, হাইপারটনিক, হাইপোটনিক, এগুলো দিয়েছে। তিনটে মেইনলি দিয়েছে। আইসোটনিক মানে কি? আইসো মানে হচ্ছে সেম আর টোন মানে হচ্ছে কনসেন্ট্রেশন। এটা হচ্ছে এমন একটা সলিউশন যেখানে সিমিলার কনসেন্ট্রেশন থাকবে। ঠিক আছে, so if such a solution is present surrounding the cell, there will be no movement of particles into or out of the cell. এরকম সলিউশন যদি কোনো একটা সেলকে সারাউন্ড করে থাকে তাহলে কিন্তু সেখানে সেলের বাইরে বা ভিতরে কিন্তু কোনো রকম কোনো মুভমেন্ট কিন্তু হবে না। নেক্সট হচ্ছে হাইপারটনিক। হাইপার মানে হচ্ছে মোর আর টোন মানে হচ্ছে কনসেন্ট্রেশন। ঠিক আছে, তাহলে এই ধরনের সলিউশনের মধ্যে কি থাকে? একটা হায়ার কনসেন্ট্রেশন থাকে, যে এর মধ্যে যেসব সলিউশন গুলো প্রেজেন্ট থাকবে সেগুলোর কিন্তু সেখানে কিন্তু আউটওয়ার্ড মুভমেন্ট হবে। ওয়াটার মলিকিউলস এর কি হবে? আউটওয়ার্ড কিন্তু মুভমেন্ট হবে হাইপারটনিকে। আইসোটনিকে কিন্তু কোনো মুভমেন্ট হবে না। হাইপারটনিকে শুধুমাত্র কি হবে? আউটওয়ার্ড মুভমেন্ট হবে, মানে শুধুমাত্র সেলের বাইরে মুভমেন্ট হবে। আর হাইপোটনিক মানে হচ্ছে, হাইপো মানে হচ্ছে লেস। হাইপো কথাটা থেকে আমরা বুঝতে পারছি যে হাইপো মানে হচ্ছে লেস আর টোন মানে হচ্ছে কনসেন্ট্রেশন। এই সলিউশনের মধ্যে কি থাকবে? কনসেন্ট্রেশনটা অনেকটাই কম থাকবে এবং যে সলিউশনটা সেলটাকে সারাউন্ড করে থাকবে সেখানে কিন্তু সেই ওয়াটার মলিকিউলস গুলো কিন্তু সেলসে ঢুকতেও পারবে এবং ডাইলুশন তৈরি করবে। ঠিক আছে, তো সলিউট মলিকিউলস মে মুভ আউট ডিপেন্ডিং অন দ্য কনসেন্ট্রেশন। এই সলিউশনটাতে কি হবে? ওয়াটার মলিকিউলস গুলো কিন্তু মুভও করতে পারবে বা বাইরে বেরিয়েও আসতে পারবে। ঠিক আছে, হাইপারটনিক সলিউশনের মধ্যে একটা সলিউট কনসেন্ট্রেশন রয়েছে যেটা অন্য সলিউশনের থেকে অনেকটাই বেশি। আর আইসোটনিক সলিউশনের মধ্যে একটা সলিউট কনসেন্ট্রেশন রয়েছে যেটা কিন্তু আলাদা যেসব সলিউশন গুলো রয়েছে তার সাথে কিন্তু ইকুয়াল। আর হাইপোটনিক সলিউশনের মধ্যে একটা সলিউট কনসেন্ট্রেশনই রয়েছে যেটা বাকি সলিউশনের থেকে কিন্তু অনেকটাই কম। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যেটাকে বলা হয় প্যাসিভ ট্রান্সপোর্ট বা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। If no energy is required for substances to pass through the membrane, the process is called passive transport. ধরো কোনো একটা সাবস্টেন্সকে আমি মেমব্রেনে পাস করাচ্ছি কোনো এনার্জি ছাড়াই,
সেই প্রসেসটাকে বলা হচ্ছে কি প্যাসিভ ট্রান্সপোর্ট। যখন কোনো এনার্জি লাগছে না তখন সেই প্রসেসটাকে বলা হচ্ছে কি প্যাসিভ ট্রান্সপোর্ট। কোনো এনার্জি ছাড়াই আমরা কোনো একটা সাবস্টেন্সকে মেমব্রেনে পাস আউট মানে পাস করার জন্য মানে ঢোকাচ্ছি, তখন সেখানে যদি আমার কোনো এনার্জি না লাগে সেটাকে বলা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট। ইফ এনার্জি ইজ রিকোয়ার্ড ফর মলিকিউলস টু পাস ইনটু অ্যান্ড আউট অফ দ্য সেল ইট ইজ নোন অ্যাজ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আর যদি এনার্জি লাগে তাহলে সেই ট্রান্সপোর্টটাকে আমরা কি বলবো, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলবো। আর যেখানে এনার্জি লাগছে না সেটাকে আমরা বলবো প্যাসিভ ট্রান্সপোর্ট। এরপর প্যাসিভ ট্রান্সপোর্ট is the movement of ions or particles from an area of high concentration to an area of low concentration. প্যাসিভ ট্রান্সপোর্ট হচ্ছে এমন একটা মুভমেন্ট আর যেখানে আয়ন্স বা পার্টিকলস গুলো একটা হাই কনসেন্ট্রেশন এরিয়া থেকে লো কনসেন্ট্রেশন এরিয়াতে কিন্তু পাস আউট করছে। এটা কিন্তু মনে রাখবে যে প্যাসিভ ট্রান্সপোর্টে কি হচ্ছে, আয়ন্স বা মলিকিউলস গুলো কি বললাম আমি, হাই কনসেন্ট্রেশন থেকে, মানে ধরো এটা হাই কনসেন্ট্রেশন এই এরিয়াটা, এইখান থেকে কিন্তু লো কনসেন্ট্রেশনে যাচ্ছে। এটা হচ্ছে আমার প্যাসিভ ট্রান্সপোর্টে আয়ন্স বা মলিকিউলস গুলো হাই কনসেন্ট্রেশন থেকে যাচ্ছে লো কনসেন্ট্রেশনে। ওকে, এবার হচ্ছে দেখো অনেক যেরকম দেখো আমরা যখন ধরো একটা এক্সাম্পল নাও, ধরো অনেকগুলো কিশমিশকে আমরা একটা পিওর ওয়াটারের বোলে চুবিয়ে রেখেছি, কিছুক্ষণ পরে আমরা কি দেখবো, কিশমিশটা ফুলে যাচ্ছে। তার মানে কি, ওই যে মলিকিউলসটা বা ওই যে আয়নটা ওটা হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে মুভ করলো, মানে কিশমিশটা ছিল একটা হাই কনসেন্ট্রেশনে, সেখান থেকে আমি তাকে লো কনসেন্ট্রেশনে ট্রান্সফার করালাম, তাহলে কি হলো, কিশমিশটা ফুলে গেল, সোয়েল হলো। এরপর দেখো এই প্যাসিভ ট্রান্সপোর্ট আবার কত ধরনের হয়, সিম্পল ডিফিউশন, ফ্যাসিলিটেড ডিফিউশন আর অসমোসিস, তিন ধরনের হয়। যখন কোনো একটা সলিউট যখন গ্রেটার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যাচ্ছে, যেমন কি এই কিশমিশটারই এক্সাম্পল ধরো, সেইটাকে বলা হচ্ছে সিম্পল ডিফিউশন। যখন কোনো একটা আয়ন বা মলিকিউল যখন হাই কনসেন্ট্রেশন থেকে নর্মালি লো কনসেন্ট্রেশনে যাবে তখন আমরা এই প্রসেসটাকে বলবো, এই যে প্রসেসটা, এই যে গোটা যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা বলবো সিম্পল ডিফিউশন। ঠিক আছে, এই যে প্রসেসটাকে আমরা বলবো এই প্রসেসটা হচ্ছে সিম্পল ডিফিউশন। এরপরে হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন। ফ্যাসিলিটেড ডিফিউশনে কি হচ্ছে, সলিউটস গুলো ট্রাভেল করছে একটা মেমব্রেনের থ্রু দিয়ে এবং সেটা হায়ার থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যাচ্ছে, কার হেল্পের দ্বারা, ট্রান্সমেমব্রেন প্রোটিনের দ্বারা। ট্রান্সমেমব্রেন প্রোটিনের দ্বারা যখন কোনো একটা সলিউট যখন ট্রাভেল করছে, মানে একটা মেমব্রেনের থ্রু দিয়ে যখন মুভ করছে হাই কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে, তখন আমরা সেটাকে বলবো ফ্যাসিলিটেড ডিফিউশন। তাহলে ফ্যাসিলিটেড ডিফিউশনে মনে রাখবে কার হেল্প লাগছে, প্রোটিনস এর হেল্প লাগছে, থ্রু প্রোটিনস একটা সাবস্টেন্স কিন্তু মেমব্রেনে পাস করছে। আর অসমোসিস কি, যেখানে সলভেন্ট মলিকিউলসটা লো থেকে হাই সলিউট কনসেন্ট্রেশনে পাস করছে একটা সেমি পারমিয়েবল মেমব্রেনের থ্রু দিয়ে, সেটাকে বলা হচ্ছে অসমোসিস। ঠিক আছে, আচ্ছা পেছনের আওয়াজটাকে একটু ইগনোর করবে, ঠিক আছে, এখন তো ভোটের সময় সবাই জানো এরকম মানে হতেই থাকছে সব জায়গাতে, পেছনের সাউন্ডটাকে একটু ইগনোর করবে। একটু দাঁড়াও, এটা পেরিয়ে যাক তারপরে। হ্যাঁ, সো এবার আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে অসমোসিস। তাহলে বুঝলে এটা হচ্ছে সলভেন্ট মলিকিউলস এর একটা মুভমেন্ট
হাই কনসেন্ট্রেশন থেকে মানে লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনে মুভ করছে থ্রু দ্য সেমি পারমিয়েবল মেমব্রেন, আর যখন প্রোটিনস এর থ্রু দিয়ে পাস করছে সেটাকে আমরা বলবো ফ্যাসিলিটেটেড ডিফিউশন, আর যখন সেটা সেমি পারমিয়েবল মেমব্রেনস এর দ্বারা যখন সেটা পাস হচ্ছে সেটাকে আমরা কি বলবো, অসমোসিস। ওকে, তো আজকে আমরা এতদূর অব্দি পড়বো। নেক্সট দিন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডিফিউশন থেকে আমরা নেক্সট দিন স্টার্ট করব। ডিফিউশনটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্টেরই কিছু মেথডস রয়েছে, ঠিক আছে। আমরা এখন যেগুলো পড়লাম সেগুলো হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্টের টাইপস। নেক্সট দিন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্টের কিছু মেথডস। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, ঠিক আছে। ততক্ষণের জন্য স্টে টিউন উইথ মাই চ্যানেল। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো ততক্ষণের জন্য সবাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই।